যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। গতকালকে থেকে যখন 1-11 সরকারের আলোচনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন, বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো আপলোড করা হয়। আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার পতনের পরও এখানে একটা সামরিক শাসনের ওয়ান কাইন্ড অফ পরিকল্পনা কারো ছিল, বাট ছাত্ররা সেটাকে মেনে নেয় নাই, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। তো ওই দিন মানে সরকার গঠনের আগেও বিএনপির কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে কিভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ তারা করার চেষ্টা করেছে বা অনেক জায়গায় হয়তো করেছে, পরবর্তী সময় সেখানে পরিবর্তন আমরা দেখেছি। তো এরপরই সেনাপ্রধান নিয়ে বরাবরই বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করার আগে ওনার একটা সর্বশেষ সাক্ষাৎ ছিল, যেটাকে অনেকেই একটা ইঙ্গিত ভাবছিলেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা, মানে নানান ধরনের বক্তব্য আছে। তার মাঝখানে গতকালকে থেকে যখন 1-11 সরকারের আলোচনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রশ্নটা আবার সামনে আসছে, ওই মুহূর্তে সেনাপ্রধান একটা আহ্বান জানিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন, এটাকে দুইভাবেই নেওয়া যায়। তো আমি সবসময় পজিটিভ মানুষ, পজিটিভলি নিচ্ছি। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাতে আমি প্রথমে বলি আমাদের সেনাপ্রধান তিনি একটা নতুন কি বলা হয় যে পদবি পেয়েছেন, বা এটাকে অনারই আমরা বলতে পারি। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি সেখানে ছিলেন এবং তিনি একটা উপাধিও পেয়েছেন। আচ্ছা, তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা নিউজের হেডিংসটা হচ্ছে এরকম, প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান। কিসের জন্য? যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, হতে পারে দেশি অথবা বিদেশি। বলছেন দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর সব সদস্যদেরকে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যটা যেরকম ছিল, আমরা যদি বলি গণমাধ্যমকে কোচ করে যে কয়েক বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আপনার বাহিনীর সক্ষমতা বেড়েছে। শেখ হাসিনার সরকার সামরিক খাতকে মোটামুটি আপনার শক্তিশালী করছে, ওনার কথাটা বোঝাই যাচ্ছে। সেনাপ্রধান বলছে সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী এবং আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। তারপর তিনি বলছেন যে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবেন না। এখানে নানান বক্তব্য তিনি দিয়েছেন, দেশে বিদেশে আমাদের সেনা অফিসারদের অর্জন বা সর্বশেষ সরকার পরিস্থিতির সময় সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা, সবগুলো এখানে আলোচনায় ছিল। তো তিনি আসলে আমার ধারণা যে একজন সেনা প্রধান হিসাবে তিনি তার অফিসার্সদের, তার সোলজার্সদের মনোবল বাড়ানোর জন্য, ইভেন যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও হইতে পারে, দেশে বিদেশে যে কোনো কিছু ঘটতে পারে, যেমনটা আমরা গত 5ই আগস্ট দেখছি, আর আগের সময়টা দেখছি। সো এনিথিং কুড বি হ্যাপেন। আর এখন যে অবস্থানটা আছে, একটা চাপা উত্তেজনা চলছে, আমরা তো বাহির থেকে অনেক কিছু দেখছি না, ভেতরে ভেতরে তো অনেক কিছু চলছে। সো এই উত্তেজনায় যে কোনো পরিস্থিতিতে আবারও মাঠকে কন্ট্রোল রাখতে হলে এটা সেনাবাহিনীর দ্বারাই সম্ভব, অন্যদের দ্বারা সম্ভব না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো যদি দেশে আবারও কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই দায়িত্বটা সেনাবাহিনীকে নিতে হবে। দেশে আসলে কি ঘটছে, বিএনপি ভাবছে যে এই সরকার তলে তলে একটা কিংস পার্টি তৈরি করছে। তো বিএনপির ভাবনাকে অনেকে জায়েজ মনে করছেন এই কারণেই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলা ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল আনবে। তো এই দুইটা দল কারা? এই দুইটা দলই হচ্ছে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগদাতা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উপর নির্ভর করেন। তিনি আন্তর্জাতিক ফোরামেও বলছেন যে আমি তরুণদের বলছি যে তোমরা পুরনোদের ফলো করো না, আমরা অনেক কিছু করতে পারি নাই, তোমরা নতুনের মতো না আগাও। আবার মেজর ডালিম বলতেছে তোমরা আগায় যাও, আমি আছি, বিপ্লবকে আরো করতে হবে। আমরা স্পষ্ট যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ শূন্য মাঠে বিএনপি বনাম সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। সো এই দুইটা শক্তি যদি সংঘর্ষে লাগে, একটা অস্থিতিশীল পরিবেশ। সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রাচীনতম, ঐতিহ্যবাহী এবং গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট। এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের ৮টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয়েছিল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের ১২,০০০